ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ের একটি নতুন ক্লাসে সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 6 এর ইংলিশ টেক্সট বুক ব্লজমস। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 ইট অল বিগান উইথ ড্রিপ ট্রিপ টেক্সট অ্যান্ড অ্যাক্টিভিটি 6-7 পেজ নাম্বার 11, 12 অ্যান্ড 13। এর আগে পার্ট 1 অ্যান্ড পার্ট 2তে আমরা পড়েছিলাম যে একটি বাঘ ঝড়ের মধ্যে একটি বৃদ্ধার ঘরের পাশে আশ্রয় নিয়েছে এবং সেই বৃদ্ধার মেজাজ খুবই খারাপ হয়ে আছে, তার কারণ তার ঘরের মধ্যে জল ঢুকছে। সে তার বিছানাটাকে এদিক ওদিক সরিয়ে সেটাকে শুকনো রাখার চেষ্টা করছে এবং তার সমস্ত কিছু সমস্যার জন্য সে বৃষ্টিকে অর্থাৎ ড্রিপ ড্রিপকে দায়ী করছে এবং সেই বৃদ্ধার মুখে ড্রিপ ড্রিপ কথাটি শুনে বাঘটি মনে করছে সেটা মনে হয় ভয়ঙ্কর কোনো প্রাণী। এরপর আমরা টেক্সটে খুঁজে পাই আমাদের টেক্সটের মেন ক্যারেক্টার ভোলেনাথকে, যে কিনা ঝড়ের মধ্যে তার গাধাটিকে খুঁজতে খুঁজতে চলে আসে গ্রামের প্রান্তদেশে সেই বৃদ্ধা মহিলার ঘরের কাছে এবং সেখানে সে দেখে অন্ধকারের মধ্যে একটি পশু কুঁকড়ে শুয়ে আছে। অন্ধকারের মধ্যে ভোলেনাথ মনে করে যে সেটা আসলে তার হারিয়ে যাওয়া গাধা এবং সে সেই পশুটির কান ধরে তাকে নিয়ে চলে আসে তার ঘরের কাছে এবং তাকে বেঁধে রাখে একটা শক্ত দড়ি দিয়ে একটি গাছের সাথে। পরের দিন সকালবেলা যখন ভোলেনাথের স্ত্রী সেই বাঘটিকে বাঁধা অবস্থায় দেখতে পায় তখন সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে। তার চিৎকার শুনে সমস্ত প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর তারা অবাক হয়ে যায় যে কে সেই বাঘটিকে সেই গাছের সঙ্গে বেঁধে রাখলো। ভোলেনাথও খুব ভয় পেয়ে যায় পরিস্থিতি দেখে এবং তার ভুল বুঝতে পেরে। এমন সময় প্রতিবেশীদের কোলাহল এবং চারপাশের যে অবস্থা তাতে বিব্রত হয়ে সেই বাঘটি তার দড়িটি চিবিয়ে ফেলে এবং দৌড়ে জঙ্গলে পালিয়ে যায়। বাঘটি জঙ্গলে চলে যাওয়ার পরে সবাই নিস্তার পায় এবং ভোলেনাথও তার মনে সাহস ফিরে পায় এবং সে জানায় সেই বাঘটিকে ধরে এনেছে, এমনকি সে তার কান ধরেও টেনেছে। শীঘ্রই ভোলেনাথের এই সাহসিকতার খবর রাজার কানে পৌঁছায় এবং তিনি অভিভূত হয়ে ভোলেনাথকে তার সৈন্যবাহিনীর কমান্ডার ইন চিফ বানিয়ে দেন এবং ভোলেনাথ এবং তার স্ত্রীকে বসবাস করার জন্য একটি বড় বাড়িও দেন। এরপরে আমরা চলে আসব আজকের পার্টে। আমি এই পার্ট 1 আর পার্ট 2 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। চলো দেখে নিই আজকের পার্টে কি আছে। লেটস কন্টিনিউ। আ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, অর্থাৎ সেই সন্ধ্যের কিছু মাস পরে। কোন সন্ধে? না, যে সন্ধেয় ভোলেনাথ বাঘ ধরে এনেছিল। নিউজ কেম দ্যাট আ নেইবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। খবর এলো যে একজন প্রতিবেশী রাজা যুদ্ধ ঘোষণা করেছেন। নেইবারিং কিং মানে প্রতিবেশী রাজা। তিনি কি করেছেন? যুদ্ধ ঘোষণা করেছেন। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট। ভোলেনাথ এবং তার রাজা রাজ দরবারে জড়ো হলেন। রাজ দরবার মানে যেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়, সেখানে জড়ো হলেন। দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বললেন, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। তুমি হলে আমার সেনাবাহিনীর প্রধান বা কমান্ডার ইন চিফ। আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমি তোমাকে নিযুক্ত করেছি আমার রাজ্যকে রক্ষা করার দায়িত্ব পালনের জন্য। অর্থাৎ রাজা তাকে কিন্তু রাজ্য রক্ষার দায়িত্বটা দিচ্ছেন। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপেয়ার। ভোলেনাথ বাড়ি ফিরে এলো চরম হতাশা নিয়ে। আটার মানে চরম, ডেসপেয়ার মানে হতাশা। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। আমি তো এটাও জানি না যে কেমনভাবে ঘোড়ায় চড়তে হয়। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে অসহায়ভাবে তার স্ত্রীকে বলেছিল। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি কিভাবে আমাদের সীমানাকে 8,000 শত্রুপক্ষের সৈন্যর হাত থেকে রক্ষা করব? তাহলে শত্রুপক্ষের সৈন্যে কতজন সৈন্য ছিল? না, 8,000, 8,000। সেই তাদের হাত থেকে তাকে কিন্তু তার রাজ্যকে রক্ষা করতে হবে। এরপর দেখো ভোলেনাথের স্ত্রী কি বলছে। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। বলছে, চিন্তা করো না, আমি তোমাকে কি করব না ঘোড়ার সাথে বেঁধে দেবো। অর্থাৎ তার স্ত্রী একটা সমাধান খুঁজে বার করেছে। ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন।
অর্থাৎ সকালবেলা রাজা ভোলেনাথকে একটা চমৎকার পুরুষ ঘোড়া পাঠালেন। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স। গ্লামলি মানে আসলে আঠালোভাবে, অর্থাৎ এখানে ভোলেনাথ খুব শক্তভাবে ঘোড়ার ওপরে উঠে পড়ল। অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ আ রোপ। এবং তার স্ত্রী তাকে সেই ঘোড়ার সাথে একটা দড়ি দিয়ে খুব শক্তভাবে বেঁধে দিল। সিকিউরলি মানে নিরাপদে বা কষে এখানে। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। কিন্তু সেই ঘোড়াটি সেই শক্ত দড়ির বাঁধনের যে অনুভূতি সেটাকে পছন্দ করলো না। সে কি করলো দেখো, ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালোপড অফ ওয়াইল্ডলি। সে কি করলো, শীঘ্রই আজ্ঞা প্রতিপালন করলো এবং সে লাফিয়ে লাফিয়ে বন্যভাবে চলতে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন। এবং ভোলেনাথ খুব মরিয়া হয়ে তার কেশর ধরে ঝুলতে শুরু করলো। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ঘোড়াটি যে সোজা শত্রুপক্ষের শিবিরের দিকে যাচ্ছে এটা বুঝতে পেরে ভোলেনাথ ভয়ে চিৎকার শুরু করে দিল। দ্য হর্স কুড নট বি স্টপড। কিন্তু ঘোড়াটিকে থামানো গেল না। অর্থাৎ যেই না ভোলেনাথ বুঝতে পেরেছে যে ঘোড়াটি এবার শত্রুপক্ষের শিবিরের দিকে যাচ্ছে, সে ভয় পেয়ে গেছে। ভোলেনাথ নোটিসড আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। ভোলেনাথ একটা বড় গাছ লক্ষ্য করলো যার শাখাগুলো রাস্তার ওপরে ঝুলছিল। অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি, যেহেতু ঘোড়াটি সেই গাছটির নিচ দিয়ে লাফিয়ে লাফিয়ে চলছিল, ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি। ভোলেনাথ সেই শাখাগুলোকে ধরার জন্য সেখানে পৌঁছে গেল এবং সে নিজেকে কি করতে চাইলো না স্বাধীন করতে চাইলো, মুক্ত করতে চাইলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস। কিন্তু সেই শাখাগুলো ভেঙে তার হাতে চলে এলো। অর্থাৎ সে গাছ ধরে ঝুলবে কি সেটাই তার হাতে চলে এলো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প। ততক্ষণে ঘোড়াটা শত্রুপক্ষের শিবিরে প্রবেশ করে গেছে। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion. শত্রুপক্ষের সৈন্যরা হতবাক হয়ে গেল। কাকে দেখে হতবাক হয়ে গেল না, সেই বন্য প্রকৃতির দেখতে সেই মানুষটিকে দেখে, যে কিনা একটা ভয়ানক ঘোড়ার সাথে বাঁধা ছিল। অর্থাৎ ভোলেনাথকে দেখে তারা কিন্তু হতবাক হয়ে গেল। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং যে কিনা উত্তেজনা সহকারে সেই গাছের শাখাটিকে দোলাচ্ছিল। হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ শাউটিং। সাহায্য সাহায্য ভোলেনাথ চিৎকার করছিল। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম। কিন্তু শত্রুপক্ষের সৈন্যরা তার কথা শুনতে পেল না। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড। তারা ভয়ানকভাবে ভয় পেয়েছিল। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস। এটা নিশ্চয়ই কোনো মহান যোদ্ধা হবে যে কিনা একা হাতে এসেছে আমাদেরকে পরাস্ত করতে। এখানে দেখো একটা পিকচার দেওয়া আছে যেখানে ভোলেনাথ ঘোড়ার ওপরে বসে আছে, সে দড়ির সাথে বাঁধা এবং তার হাতে রয়েছে গাছের ডাল। এরপর দেখো কি লেখা আছে। দ্য soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. এবং সেই সৈন্যরা এতটাই ভয় পরিপূর্ণ হয়ে গেছিল যে তারা তৎক্ষণাৎ যুদ্ধ না করেই পালিয়ে গেল সেখান থেকে। তাহলে কি হলো, ভোলেনাথকে দেখে তারা কিন্তু যুদ্ধ না করেই চলে গেল। Soon the news of Bholenath's great victory spread. শীঘ্রই ভোলেনাথের এই মহান জয়ের খবর চারদিকে ছড়িয়ে পড়ল। Everyone was amazed that he had defended his state all by himself against 8,000 enemy soldiers. প্রত্যেকেই অভিভূত হয়ে গেছিল যে সে একাই তার রাজ্যকে রক্ষা করেছে 8,000 শত্রুপক্ষের সৈন্যদের বিরুদ্ধে গিয়ে। সে কারো সাহায্য নেয়নি, সে একাই কিন্তু তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন আ পাবলিক সেরেমনি। অর্থাৎ রাজা তাকে পুরস্কৃত করলেন জনপ্রকাশ্যে একটি অনুষ্ঠানের মাধ্যমে।
ভোলেনাথ বিকেম আ লেজেন্ড, অর্থাৎ ভোলেনাথ একটি কিংবদন্তি চরিত্রে পরিণত হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ, এবং সমস্ত কিছুই শুরু হয়েছিল একটি ড্রিপ ড্রিপের মাধ্যমে। অর্থাৎ এই গল্পে যা যা কিছু ঘটনা ঘটেছে সব কিছুই কিন্তু সেই বৃদ্ধার মুখে, সেই বদমেজাজি বৃদ্ধার মুখে যে ড্রিপ ড্রিপ কথাটি ছিল তার থেকেই শুরু হয়েছে। এরপর দেখো ওয়ার্ড নেস্টে কি আছে, ডেসপেয়ার, দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ, অর্থাৎ হতাশা। স্টেলিয়ান, আ ফুললি গ্রোন মেল হর্স, অর্থাৎ একটি পরিণত পুরুষ ঘোড়া। রিয়ার্ড মানে ব্রট আপ বা প্রতিপালিত হওয়া। এরপর দেখো চলে আসছি লেটস ডু অ্যাক্টিভিটি 6। রাইট T for true and F for false statements in the given boxes, অর্থাৎ সত্যি বা সঠিক স্টেটমেন্টসগুলোর জন্য আমাদের টি লিখতে হবে এবং ভুল বা মিথ্যা স্টেটমেন্টসগুলোর জন্য আমাদের এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, এবং আমরা যে আনসারগুলো বক্সে লিখব তার সাপোর্টিং স্টেটমেন্টস আমাদের টেক্সট থেকে এখানে খুঁজে লিখতে হবে। চলো তাহলে আমরা শুরু করি এবার। ফার্স্ট দেখো নাম্বার এ কি আছে, ভোলেনাথ ডিড নট নো হাউ টু রাইড আ হর্স, অর্থাৎ ভোলেনাথ জানতো না যে কিভাবে ঘোড়ায় চড়তে হয়। সত্যিই ভোলেনাথ জানতো না যে কিভাবে ঘোড়ায় চড়তে হয়, সেই জন্য এখানে আমরা লিখব টি, তার কারণ এটা ট্রু। এবার চলো আমরা সাপোর্টিং স্টেটমেন্ট খুঁজে বার করি। দেখো এখানে পেজ নাম্বার 11-এ একটা সেন্টেন্স আন্ডারলাইন করেছি, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। এই সেন্টেন্সটা আমরা এখানে লিখব। দেখো লিখছি, I don't even know how to ride a horse. দিয়ে এখানে কমা দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করলাম। তারপরে হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। নেক্সট আমরা চলে আসছি নাম্বার বিতে, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট এলিফ্যান্ট, রাজা ভোলেনাথকে কি একটি চমৎকার হাতি পাঠিয়েছিলেন, পরিণত হাতি পাঠিয়েছিলেন? একদমই না, তিনি পাঠিয়েছিলেন পরিণত একটি ঘোড়া, সেই জন্য আমরা এখানে ফলস লিখলাম। এবার সাপোর্টিং স্টেটমেন্ট দেখি। দেখো এখানে পেজ নাম্বার 11-এ আন্ডারলাইন করেছি, ইন দ্য মর্নিং দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্টেলিয়ান, এই লাইনটা আমরা এখানে লিখলাম। নেক্সট চলে আসছি নাম্বার সি, দ্য এনিমি সোলজার্স ওয়ার হ্যাপি টু সি ভোলেনাথ, শত্রুপক্ষের সৈন্যরা ভোলেনাথকে দেখে খুশি হয়েছিল। একদমই না, তারা প্রচণ্ডভাবে ভয় পেয়েছিল, সেজন্য আমরা এখানে ফলস লিখলাম। চলো দেখি সাপোর্টিং স্টেটমেন্ট কি পাই। দেখো পেজ নাম্বার 12-এ আন্ডারলাইন করেছি, দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, এই লাইনটা আমরা এখানে লিখেছি। নেক্সট চলে আসছি নাম্বার ডিতে, ভোলেনাথ ডিফিটেড দ্য এনিমি সোলজার্স সিঙ্গল হ্যান্ডেডলি, অর্থাৎ ভোলেনাথ শত্রুপক্ষের সৈন্যদের একাই পরাস্ত করেছিল। সে যেভাবেই করুক না কেন সে কিন্তু একাই তাদেরকে পরাস্ত করেছিল, সেই জন্য ট্রু লিখলাম। এবার দেখো এর সাপোর্টিং স্টেটমেন্ট, এই দেখো এখানে পেজ নাম্বার 12-এ আছে, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ অ্যাগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। নেক্সট চলে আসছি অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ পূর্ণ বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। চলো তাহলে করে ফেলি। দেখো নাম্বার এ, হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপেয়ার, কেন ভোলেনাথ হতাশায় পূর্ণ হয়ে গেছিল? কেন পূর্ণ হয়েছিল দেখো কি লিখেছি, দ্য কিং এন্ট্রাস্টেড ভোলেনাথ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং হিজ স্টেট বাট ভোলেনাথ ডিড নট নো ইভেন হাউ টু রাইড আ হর্স সো হি ওয়াজ ফুল অফ ডেসপায়ার, অর্থাৎ রাজা ভোলেনাথের ওপর দায়িত্ব অর্পণ করেছিলেন তার রাজ্যকে রক্ষা করার জন্য, কিন্তু ভোলেনাথ ঘোড়ায় চড়তেও জানতো না, সেই জন্য সে হতাশায় পূর্ণ হয়ে গেছিল। অর্থাৎ সে কিভাবে সেই রাজ্যকে রক্ষা করবে এটা ভেবেই সে কিন্তু হতাশায় পূর্ণ হয়ে গেছিল।
নেক্সট নাম্বার বি, হাউ ডিড হিজ ওয়াইফ হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল, অর্থাৎ কিভাবে তার স্ত্রী তাকে সাহায্য করেছিল এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। কি লিখেছি দেখো, ভোলেনাথস ওয়াইফ টাইড হিম সিকিউরলি টু দ্য হর্স উইথ আ রোপ টু হেল্প হিম টু ওভারকাম হিজ ট্রাবল। তো ভোলেনাথের স্ত্রী কী করেছিল না, তাকে খুব শক্তভাবে একটা দড়ি দিয়ে ঘোড়ার সাথে বেঁধে দিয়েছিল তাকে এই সমস্যা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য। নেক্সট দেখো নাম্বার সি, হোয়াট মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, কোন জিনিসটা শত্রুপক্ষের সৈন্যদের প্রচণ্ডভাবে ভীত করে তুলেছিল। কি রেখেছি দেখো, ভোলেনাথ এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প অ্যাজ আ ওয়াইল্ড লুকিং ম্যান, ভোলেনাথ শত্রুপক্ষের শিবিরে প্রবেশ করেছিল একটা বন্য মানুষের মতো। হি ওয়াজ টাইড টু আ ফিয়ার্স স্টেলিয়ান, তাকে একটা ভয়ঙ্কর ঘোড়ার সাথে বাঁধা ছিল। অ্যান্ড ওয়াজ ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং সে উত্তেজিতভাবে সেই শাখাটাকে দোলাচ্ছিল। দ্য এনিমি সোলজার্স থট, শত্রুপক্ষের সৈন্যরা ভেবেছিল, দ্যাট হি মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার হু ওয়েন্ট সিঙ্গল হ্যান্ডেডলি টু ডিফিট দেম, সে নিশ্চয় কোনো মহান যোদ্ধা যে একাই গিয়েছিল তাদেরকে পরাস্ত করতে। দিস মেড দ্য এনিমি সোলজার্স গ্রেটলি স্কেয়ার্ড, এবং এটাই সেই শত্রুপক্ষের সৈন্যদের প্রচণ্ড ভীত করে তুলেছিল। নেক্সট দেখো নাম্বার ডি, ডু ইউ থিঙ্ক ভোলেনাথ কুড ট্রুলি বি কল্ড আ লেজেন্ডারি ক্যারেক্টার, গিভ রিজনস ফর ইউর আনসার, অর্থাৎ তুমি কি সত্যিই মনে করো যে ভোলেনাথ একটি কিংবদন্তি চরিত্র বা একটি কাহিনী? তোমার উত্তরের সপক্ষে কারণ দেখাও। কি লিখেছি দেখো, আই থিঙ্ক ভোলেনাথ ইজ নট ট্রুলি আ লেজেন্ডারি ক্যারেক্টার, আমি মনে করি না যে ভোলেনাথ সত্যিই একটি কিংবদন্তি চরিত্র। দ্য স্টোরি স্টার্টেড উইথ আ ড্রিপ ড্রিপ অ্যান্ড সাম মিস্টেক্স, গল্পটি শুরু হয়েছিল ড্রিপ ড্রিপ এবং কিছু ভুলের মাধ্যমে। দিজ অল মিস্টেক্স মেড ভোলেনাথ আ লেজেন্ডারি ক্যারেক্টার, এবং এই সব ভুলগুলোই ভোলেনাথকে একটি কিংবদন্তি চরিত্রে পরিণত করেছিল। অ্যাকচুয়ালি ভোলেনাথ হ্যাড নো সাচ টাইপ অফ কোয়ালিটি অ্যান্ড কারেজ টু বি আ লেজেন্ড, আসলে ভোলেনাথের কিন্তু সেরকম কোনো গুণ বা সাহস ছিল না কিংবদন্তি চরিত্র হওয়ার জন্য। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।